আসসালামু আলাইকুম। বিজ্ঞান ক্লাসে আরো একবার স্বাগত জানাচ্ছি ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীকে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা নিশ্চয়ই অনেক ভালো আছো। আমরা বিজ্ঞানের অধ্যায় 3 উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করে আসছি। খুব মজার একটি অধ্যায়, অনেক নতুন নতুন জিনিস জানার আছে, বোঝার আছে এবং এর সাথে সাথে আছে কিছু মজাদার একটু জটিল চিত্র। কোনো সমস্যা নেই, আমরা আস্তে আস্তে ক্লাসগুলো করছি। আমরা যদি একটু বুঝা করি, একটু মনোযোগ দেই, আমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা বিজ্ঞান ক্লাসগুলো তোমরা উপভোগ করছো বলে আমি আশা রাখবো। তো আমরা যে আলোচনাগুলো করেছিলাম বিগত ক্লাসগুলোতে, নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমরা আলোচনা করেছিলাম কোষ সম্পর্কে, কোষের প্রকারভেদ সম্পর্কে এবং প্রাণী কোষ ও উদ্ভিদ কোষ সম্পর্কেও আমরা গত ক্লাসে বলেছিলাম। বিশেষভাবে আমরা আলোচনা করেছিলাম প্রাণী কোষ সম্পর্কে। গত ক্লাসটিতে আমরা প্রাণী কোষ আঁকাও শিখেছিলাম এবং এই কোষের যে বিভিন্ন অঙ্গাণু আছে, যে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণু বা বিভিন্ন পদার্থ যেগুলো কোষের মধ্যে থাকে, সেগুলো আমরা একদম একে একে হাতে কলমে চিহ্নিত করেছিলাম। আজকের ক্লাসটিতে আমরা উদ্ভিদ কোষ সম্পর্কে জানার চেষ্টা করব। তাহলে আসো আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের ক্লাসটির আমাদের যে মূল আলোচনা উদ্ভিদ কোষ সম্পর্কিত যে আলোচনা, সেই আলোচনায় আমরা চলে যাই। শিক্ষার্থীরা দেখো, আমরা শুরুতে যে মূল বিষয়গুলো আছে, অর্থাৎ যেই অঙ্গাণুগুলো উদ্ভিদ কোষে থাকে, বিশেষ বিশেষ কিছু অঙ্গাণু আছে এর মধ্যে, এবং কিছু অঙ্গাণু আছে সাধারণ, যেটা উদ্ভিদ কোষেও আমরা পাই, আবার প্রাণী কোষেও পাই। আবার এমন কিছু অঙ্গাণু আছে যেটা শুধুমাত্র উদ্ভিদ কোষেরই বৈশিষ্ট্য, যেটা আমরা প্রাণী কোষে দেখতে পাই না। তো এই সবগুলো বিষয় সম্পর্কে আমরা জানবো শুরুতে। এরপরে আমরা উদ্ভিদ কোষটি আঁকা শিখবো, বা এর মধ্যে আমরা এই অঙ্গাণুগুলোকে চিহ্নিত করার চেষ্টা করব। শুরুতেই কি আছে, কোষ। আগের ক্লাসেও জেনেছিলাম কোষ প্রাচীরটা কি। কোষ প্রাচীরটা হচ্ছে উদ্ভিদ কোষ বা যে কোনো কোষেরই সর্বাপেক্ষা বাইরের অংশ, এবং এটি সাধারণত জড় অংশ, অর্থাৎ মৃত কোষ দিয়ে এই কোষ প্রাচীরটি গঠিত হয়ে থাকে। এখন দেখো, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে এবং এই কোষ প্রাচীরের কয়েকটি স্তর রয়েছে। আর প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়, প্রাণী কোষে কিন্তু এই মোটা কোষ প্রাচীরটা থাকে না, সেখানে পাতলা একটা কোষ ঝিল্লি থাকে। কোষ প্রাচীরের ঠিক নিচেই কিন্তু পাতলা পর্দা বা কোষ ঝিল্লি অবস্থান করে থাকে। এখন দেখো, এই কোষ প্রাচীরটার কাজ কি। কোষ প্রাচীরটা কোষকে একটি সুন্দর আকার দিয়ে থাকে, কোষকে বাইরের বিভিন্ন অবস্থা থেকে রক্ষা করে থাকে এবং কোষের ভেতরে যে বিভিন্ন অঙ্গাণুগুলো থাকে সেগুলোকে ধারণ করে এবং কোষের ভেতরে ও বাইরে বিভিন্ন বস্তুর আদান প্রদান করে থাকে। তাহলে আমরা জেনে নিলাম কোষ প্রাচীর। এবারে আমরা জানবো প্রোটোপ্লাজম। এটি সম্পর্কেও আমরা গত ক্লাসে জেনেছি। দেখো, উদ্ভিদ কোষে কিন্তু এই জিনিসগুলো আমরা পাই বা থাকি, এ কারণে আমরা আরো একবার সবগুলো নিয়ে আলোচনা করব। তো প্রোটোপ্লাজমটা কি? প্রোটোপ্লাজম হচ্ছে উদ্ভিদের একদম কোষ প্রাচীরের মধ্যেই যেটা থাকে, মানে কোষ প্রাচীর থেকেই শুরু হয়, সম্পূর্ণ কোষের মধ্যে থাকে এই প্রোটোপ্লাজমটা। জেলির ন্যায় অর্ধতরল থকথকে একটা সজীব বস্তু। এটা অনেক সজীব এবং এই প্রোটোপ্লাজমটাকে জীবনের ভিত্তি বলা হয়। এই প্রোটোপ্লাজমের আবার 3টি অংশ রয়েছে। প্রোটোপ্লাজমের 3টি অংশ কি কি? প্রোটোপ্লাজমের মধ্যে আবার আছে কোষ ঝিল্লি, এরপরে আছে সাইটোপ্লাজম, আর শেষে আছে নিউক্লিয়াস। তাহলে প্রোটোপ্লাজমের 3টি অংশ এখানে বলা হয়েছে। কোষ ঝিল্লিটা হচ্ছে একদম প্রোটোপ্লাজমের সর্বাপেক্ষা বাইরের দিকে যে পাতলা নরম যেই পর্দাটি থাকে, সেটা হচ্ছে কোষ ঝিল্লি, অর্থাৎ ঝিল্লি মানে কিন্তু নরম বা পাতলা পর্দা।
এরপরে সাইটোপ্লাজমটা কি? সাইটোপ্লাজমটা হচ্ছে প্রোটোপ্লাজমের ভেতরে যেই স্বচ্ছ যেই তরল পদার্থটা থাকছে, কিন্তু সেটা আবার নিউক্লিয়াসকে ব্যতিরেখে, অর্থাৎ নিউক্লিয়াসকে বাদ দিয়ে যেই তরল বা জেলির ন্যায় অর্ধতরল থকথকে যেই বস্তু বা পদার্থটা, সেটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমটা আবার কি করে? বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণু ধারণ করে, যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এগুলোকে সাইটোপ্লাজম ধারণ করে থাকে। তো এই সাইটোপ্লাজম কিছু শরীরবৃত্তীয় কাজও করে, যেমন সালোক সংশ্লেষণ। সাইটোপ্লাজম আরো কি করে? সাইটোপ্লাজম কোষের ভেতরে বিভিন্ন খনিজ পদার্থ, গ্যাস, পানি এগুলোর আদান প্রদান করে থাকে। এরপরে আছে দেখো কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি সম্পর্কে তো আমি এই মাত্রই বললাম। এরপরে আছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম সম্পর্কেও বলেছি, যেটা প্রোটোপ্লাজমের মধ্যেই আছে। এরপরে দেখো 5 নম্বরে আছে প্লাস্টিড। প্লাস্টিডটা কিন্তু উদ্ভিদ কোষের একটা প্রধান বৈশিষ্ট্য, কারণ এই প্লাস্টিডটা সাধারণত প্রাণী কোষে দেখা যায় না। এই প্লাস্টিডটাকে আমরা কি বলতে পারি? প্লাস্টিডটাকে আমরা বলতে পারি বর্ণধার। বর্ণধারটা মানে কি? আসলে এটা বর্ণকণিকা ধারণ করে। তাহলে প্লাস্টিড হচ্ছে বর্ণধার। প্লাস্টিড উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য। সাধারণত উদ্ভিদ কোষেই শুধুমাত্র প্লাস্টিড থাকে, এবং এই প্লাস্টিডের আবার বিভিন্ন বর্ণকণিকা আছে। তো সাধারণত সবুজ যে বর্ণকণিকা, যেগুলোকে আমরা ক্লোরোফিল নামে চিনি, এই বর্ণকণিকাগুলো উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করে, অর্থাৎ তারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে। এছাড়াও কিছু বর্ণকণিকা আছে, অন্যান্য বর্ণকণিকা, যেগুলো কিনা উদ্ভিদের এই যে আমরা বিভিন্ন ধরনের রঙিন পাতা, ফুল, ফল দেখতে পাই, এই উদ্ভিদের বিভিন্ন অংশকে রঙিন করে আকর্ষণীয় করে তোলে। এবং বর্ণহীন যে বর্ণধার আছে, যেগুলোকে আসলে লিউকোপ্লাস্ট বলা হয়, এরা কি করে? এরা খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে। তাহলে আমরা জেনে নিলাম মোটামুটি প্লাস্টিড সম্পর্কে। দেখো, যেহেতু উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে, এ কারণেই কিন্তু মূলত উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে। আর আমরা প্রাণীরা খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, এ কারণে কিন্তু সাধারণত প্রাণী কোষে প্লাস্টিড নেই বা থাকে না, দেখা যায় না। এরপরে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোষ গহ্বর। কোষ গহ্বরটা কি? কোষ গহ্বর হচ্ছে কোষের মধ্যে ফাঁকা স্থান। আমরা যদি পেঁয়াজের কোষ নিয়ে পরীক্ষা করে দেখি, আমরা অনেকটা ফাঁকা জায়গা দেখতে পারবো। এই কোষ গহ্বর কিন্তু মূলত উদ্ভিদ কোষেরই প্রধান বৈশিষ্ট্য। প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, বা যদিও থাকে সেটা খুব ছোট। কিন্তু উদ্ভিদ কোষে সাধারণত কেন্দ্রীয় এবং বড় কোষ গহ্বর দেখা যায়। কোষ গহ্বরের কাজটা কি? কোষ গহ্বর কোষ রস ধারণ করে। এরপরে দেখো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়। মাইটোকন্ড্রিয়াটা দেখতে অনেকটা গোলাকার বা দণ্ডাকার হয়ে থাকে। এর বাইরের স্তরটা মসৃণ, কিন্তু ভেতরের দিকটা বিশেষভাবে ভাঁজ করা থাকে। মাইটোকন্ড্রিয়াকে শক্তি উৎপাদনের কেন্দ্র বলা হয়, কারণ এর মধ্যে শক্তি উৎপাদনকারী বিভিন্ন বিক্রিয়া ঘটে থাকে, এবং মাইটোকন্ড্রিয়া মূলত শ্বসন কার্যে সাহায্য করে থাকে। এবং যেহেতু এটা অনেক শক্তি উৎপাদন করে, এ কারণে মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলা হয়। তো আমরা জানলাম মাইটোকন্ড্রিয়া, এবং সবশেষে আছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা কি? প্রোটোপ্লাজমের মধ্যে যে গোলাকার ঘন বস্তুটা দেখা যায়, সেটাকে বলা হয় নিউক্লিয়াস। নতুন কোষে সাধারণত কেন্দ্রের দিকে নিউক্লিয়াসটা দেখা যায়, এবং এই নিউক্লিয়াসের কিন্তু আবার বিভিন্ন অংশ আছে। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তু। তো নিউক্লিয়াসটা নিয়ে আগামী ক্লাসে আমি শুধু নিউক্লিয়াস নিয়ে আলাদা করে আলোচনা করব, এবং তোমাদেরকে বিস্তারিতভাবে নিউক্লিয়াসটা বোঝানোর চেষ্টা করব। তো আমরা মোটামুটি জেনে নিলাম উদ্ভিদ কোষে কোন কোন অঙ্গাণুগুলো থাকে সেই সম্পর্কে। এখন আসো আমরা উদ্ভিদ কোষটা একটু আঁকার চেষ্টা করি। শিক্ষার্থীরা দেখো, উদ্ভিদ কোষ আঁকা শুরু করছি। খুব সহজভাবে আঁকার চেষ্টা করব। আমি আসলে ভালো আঁকতে পারি না,
তারপরেও একটু চেষ্টা করছি সহজভাবে কিছু একটা, অন্তত উদ্ভিদ কোষের মতো কিছু একটা এঁকে ফেলার। তো তোমরা দেখতে পারো এবং তোমরা, আমি আশা করব অবশ্যই অবশ্যই আমার চেয়ে অনেক ভালো করে আঁকতে পারবে এবং বাসায় একটু চেষ্টা করবে। দেখো, যেহেতু বলেছি উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে এবং এটা সর্বাপেক্ষা বাইরের অংশ, আমরা সেই কাঠামোটি আগে করে ফেলার চেষ্টা করি। তো আমরা মোটামুটি একটি আকার নিয়ে নিলাম উদ্ভিদ কোষের জন্য। এবার দেখো, এখানে কিন্তু দুটি স্তর থাকে, তাই আমি আরো একটি স্তর এঁকে নিচ্ছি। আচ্ছা, আমাদের মোটামুটি দুটি স্তর হয়ে গেল। এবার আমরা কি করছি, এখানে একটু এরকম তিন কোণা টাইপের একটা গঠন দিয়ে দিচ্ছি। এবার আমরা বাইরের স্তরটি করব। দেখো, কি করছি, এইভাবে টেনে এনে এইভাবে, আবার এইভাবে টেনে এনে এভাবে দিচ্ছি। তোমরা একটু ধীরে সুস্থে এক দুইবার যদি প্র্যাকটিস করো, খুব সহজ মনে হবে। তো হয়ে গেল কিন্তু আমাদের কোষ প্রাচীর বা বাইরের অংশটা। যদিও এই স্থানটা খুব একটা ভালো হয়নি, আমি আরেকটু ভালো করার চেষ্টা করছি। একটু চিকন হয়ে গিয়েছিল, এখানেও একই অবস্থা হয়েছে। তো আমি এইখানটা একটু ঠিক করার চেষ্টা করছি। তোমরা চিত্রগুলো অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে, তাহলে বারবার মুছে ঠিক করে নিতে পারবে যদি কোথাও কোনো সমস্যা হয়। তো কোষ প্রাচীর হয়ে গেল। এবার আমরা কি জানি, উদ্ভিদ কোষের কিন্তু আরেকটি প্রধান বৈশিষ্ট্য গহ্বর, তাই না? তো আমরা মধ্যবর্তী স্থানে একটি মোটামুটি একটি গহ্বর এঁকে ফেললাম। দেখো, গহ্বরটা কিন্তু বেশ বড়সড়ই হয়েছে, তাই না? এবার আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা প্রধান অঙ্গাণু নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটি আঁকার চেষ্টা করব। এবং দেখো, নিউক্লিয়াসটা কিন্তু অন্যান্য অঙ্গাণুর তুলনায় একটু বেশি দেখা যায় বা স্পষ্ট বোঝা যায়, তাই না? এবং একটু আকৃতিতেও বড়, তাই নিউক্লিয়াসটা আমরা এই স্থানটিতে আঁকার চেষ্টা করব। তাহলে এখানে আমরা এখন নিউক্লিয়াস আঁকি। প্রাণী কোষেও কিন্তু আমরা নিউক্লিয়াস এঁকেছিলাম, ঠিক একইভাবে আমরা উদ্ভিদ কোষেও নিউক্লিয়াসটা আঁকবো। গোলাকৃতি আকার দেব। এবার দেখো, এই মাঝে মাঝে কিন্তু কিছু ফাঁকা স্থান আছে, তাই না? ওই ফাঁকাটা ফাঁকাই থাকবে, কারণ ওটা নিউক্লিয়ার পর্দার ছিদ্র। এবার এগুলোকে আবার ডাবল করে দিলাম। আচ্ছা, এই জায়গাটায় আমরা কি করব, আমরা সেই মসৃণ বা অমসৃণ এন্ডোপ্লাজমিক যে জালিকাটা আছে সেটার মতন একটু ভাঁজ করে করে দিয়ে দিলাম। এবার আমরা কেন্দ্রে সেই নিউক্লিওলাস, ঘনকার, যেই গোলাকার ঘনাকার অনেকটা চোখের মনির মতো দেখতে লাগে, সেটি এঁকে ফেললাম। এবার ক্রোমাটিন তন্তু, পেঁচানো পেঁচানো সুতোর মতো, খুব সহজ কিন্তু, শুধু এক পাশ থেকে ধরবে আর পেঁচিয়ে পেঁচিয়ে আরেক পাশে মিলিয়ে দেবে। তো হয়ে গেল। এবার আমরা ইচ্ছা করলে এখানে যে একটু কি দিতে পারি, একটু ফোঁটা ফোঁটা দিয়ে অমসৃণ করে দিতে পারি, তাই না? তো দেখো, হয়ে গেল কিন্তু আমাদের কোষ প্রাচীর, কোষ গহ্বর এবং নিউক্লিয়াস। এবার এই উদ্ভিদ কোষের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু যেটা শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে, সেটা কি? প্লাস্টিড। আমরা একটা প্লাস্টিড এঁকে ফেলি। আমরা এখানে একটা প্লাস্টিড আঁকতে পারি। প্লাস্টিডটা দেখো, বইয়ে যেভাবে দেওয়া আছে অনেকটা সেভাবে আঁকি। এই যে এখানে দুটো মাঝামাঝি দাগ, এবার এখানে কিছু এরকম দেওয়া আছে, তাই না? তোমরা দেখে নিবা বইতে কিভাবে দেওয়া আছে, তোমরা চিত্র আঁকার আগে দেখে নিবে। এর ভেতরে কিছু ফোঁটা ফোঁটা দিয়ে দিলাম। এবার আমরা আরেকটি মাইটোকন্ড্রিয়া আঁকবো। কন্ড্রিয়াটা কোথায় আঁকি? মাইটোকন্ড্রিয়াটা এখানে আঁকি। মাইটোকন্ড্রিয়াটার একটা বৈশিষ্ট্য হচ্ছে
বাইরের দিকটা মসৃণ, ভেতরের দিকটা বিশেষভাবে ভাঁজ করা থাকে। তো আমরা সেটাই করছি। এই হয়ে গেল আমাদের মাইটোকন্ড্রিয়া। এর মধ্যে আমরা একটু ছিদ্র না ঠিক, এর মধ্যে আমরা একটু ফোঁটা ফোঁটা দিয়ে এটাকে একটু আলাদা করে বোঝানোর চেষ্টা করব যে এটা মাইটোকন্ড্রিয়ার ভেতরের অংশ। আমরা প্রাণী কোষে গোলজি বস্তু এঁকেছিলাম, নিশ্চয়ই মনে আছে, খুব সহজ। তো সেই গোলজি বস্তুটা আমরা এখানেও আঁকবো। আমরা এই স্থানটিতে গোলজি বস্তু আঁকছি। হয়ে গেল গোলজি বস্তু। আর কি আছে? উদ্ভিদ কোষের যে ফাঁকা যে গহ্বরটা, সেটা তো এখানে দেওয়াই আছে, এখানে আলাদা করে আর দেওয়া লাগছে না। এবার আমরা এঁকে ফেলবো মসৃণ এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। আমরা এখানে আঁকতে পারি, জায়গা আছে, আমরা এই ফাঁকা জায়গাগুলো মসৃণ অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা দিয়ে দেব। খুব সহজ, মসৃণে কোনো অভিক্ষেপ থাকবে না, আর অমসৃণে এরকম দিয়ে দেব। তাহলে হয়ে গেল। এখানে একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, এখানে আমরা আরেকটা ক্লোরোপ্লাস্ট এঁকে ফেলি। এখানে আমরা আরেকটি ক্লোরোপ্লাস্ট এঁকে ফেলছি। ক্লোরোপ্লাস্ট না, এখানে আমরা আরেকটি প্লাস্টিড রাখছি। তো এখানে আমরা আরেকটি ফাঁকা স্থানটিতে আরেকটি প্লাস্টিক দিয়ে দিলাম। এবার দেখো মোটামুটি কিন্তু একটা উদ্ভিদ কোষ আমাদের হয়ে গিয়েছে। অনেকটাই বইয়ের মতন, হুবহু বইয়ের মতো না হলেও অনেকটাই হয়েছে। এবার আমরা ভেতরে এই যে প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম, সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা যেহেতু পেন্সিল দিয়ে আঁকবে, তোমরা সম্পূর্ণ ভিতরটা শেড করে দিতে পারো, তাতে আলাদা করে বোঝা যাবে। কোষ গহ্বরটা অবশ্যই ফাঁকা রাখবে। তাহলে আমরা এঁকে ফেললাম আমাদের উদ্ভিদ কোষ। এখন আমরা কি করব? আমরা চিত্র নিচে লিখে দিই, চিত্র উদ্ভিদ কোষ। চিত্র উদ্ভিদ কোষ তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি নিচে লিখেছি চিত্র উদ্ভিদ কোষ। এবার আমরা চিহ্নিত করব। আমরা দেখো একদম বাইরে যেটা, এটা কোষ প্রাচীর, তাই না? এর নিচে আছে কোষ ঝিল্লি, এরপরে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, এরপরে দেখো গোলজি বস্তু, এরপরে এখানে আছে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, এরপরে নিউক্লিয়াস, এরপরে নিউক্লিয়াসের মধ্যে আছে নিউক্লিওলাস, এরপরে আছে নিউক্লিয়ার মেমব্রেন, এখানে আছে মাইটোকন্ড্রিয়া, এখানে কোষ গহ্বর, এরপরে আমরা পেয়েছি প্লাস্টিড। তাহলে কিন্তু মোটামুটি আমরা সবগুলোই পেয়ে গিয়েছি। এই যে এখানে এটা কি বলো? এটা হচ্ছে প্রোটোপ্লাজম, তাই না? ভেতরের যেই থকথকে যে জেলির ন্যায় পদার্থটা। এবার আমরা দেখো, যাতে এক সমান করে লেখা যায়, আমি একটু মুছে নিচ্ছি। তোমরাও এমন একটা সোজা লেবেল করে নেবে, যেহেতু জানো সবগুলো এক পাশে থাকে এবং এভাবে করে লিখলে দেখতে সুন্দর লাগে। তাহলে দেখো এবার আমরা চিহ্নিত করি। প্রথমে লিখব কোষ প্রাচীর, এরপরে কোষ ঝিল্লি, এরপরে অমসৃণ, এন্ডোপ্লাজমিক জালিকা, আমি একটু সংক্ষেপে লিখলাম যেহেতু এখানে জায়গা হচ্ছে না। এরপরে এটা প্রোটোপ্লাজম, এরপরে কি আছে? গোলজি বস্তু বা গোলজি বডিজ, গোলজি বস্তু, এরপরে এটা মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা।
মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এরপরে এটা হচ্ছে সম্পূর্ণটাই কিন্তু নিউক্লিয়াস। প্রথমটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এরপরে আছে ক্রোমোজোম, নিউক্লিওলাস। এখানে এটা কি কোষ গহ্বর। এরপর আমরা কি পাচ্ছি মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। তাহলে দেখো আমরা কিন্তু অনেক কিছুই পেয়ে গেলাম। এখানে দেখো এই এটুকু হচ্ছে নিউক্লিয়াসের বিভিন্ন অংশ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা এভাবে যদি মোটামুটি একটু চেষ্টা করি, দুই একবার আমরা কিন্তু সুন্দর করে উদ্ভিদ কোষ এঁকে ফেলতে পারবো। তাহলে আজকের ক্লাসটিতে আমরা উদ্ভিদ কোষ সম্পর্কে জানলাম। আগামী ক্লাসে আমরা চেষ্টা করব নিউক্লিয়াস সম্পর্কে জানতে। তো তোমরা আশা করছি সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করেছো এবং বাড়ির কাজ কিন্তু তোমাদের এটি থাকবে, উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র। আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। বাড়ির কাজ উদ্ভিদ কোষ। দেখে নাও, বাড়ির কাজ উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষ মানে কি? উদ্ভিদ কোষের সবকিছুই। উদ্ভিদ কোষ তুমি আঁকবা এবং উদ্ভিদ কোষের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানবে তোমার বইয়ে যেইটুকু আছে। তো প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো। আগামী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।